জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের দণ্ডবিধি ১৮৬০ এর ৭ম ক্লাস। এখন পর্যন্ত আমাদের ৬ টি ক্লাস হয়েছে দণ্ডবিধি থেকে। তো আমাদের সর্বশেষ ক্লাসে আমরা মানহানি কিছুটা পড়েছিলাম। আম মানহানি থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায়ও কোয়েশ্চেন হয়, লিখিত পরীক্ষায়ও কোয়েশ্চেন হয়। ইচ্ছা করলে গত ক্লাসে মানহানি পড়িয়ে দিতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে যে কিছুটা হলেও আলোচনা করে দিলে ভালো হয়। যদিও লিখিত পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে। আমরা দেখতেছি রিসেন্টলি কোয়েশ্চেন হয় মানহানি থেকে। ওকে, সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। অন্যদিকে যাদের মনোযোগ আছে দয়া করে ক্লাসের দিকে চলে আসি। ডিফামেশন বা মানহানি। আচ্ছা, মানহানি কিভাবে হয়? আমি যদি বা বা গল্প আকারেই বোঝার চেষ্টা করি, আ ধরেন একজন ভদ্রলোক, উনি একজন আ সরকারি চাকরিজীবী। একজন ভদ্রলোক, উনি কি? উনি হলেন সরকারি চাকরিজীবী। আচ্ছা, সেলিম ভাই গিয়ে দেখেন তো রং চকোনি এটা তো আমি খাই নাই। গলার মধ্যে সমস্যা। হ্যাঁ, নিয়ে আসলে ভালো। এখন খুব ভালো পোস্টে জব করেন উনি। এখন আ উনার সম্মান নষ্ট করার জন্য উনার বাড়ির সামনে যে দেয়াল আছে সেখানে একটা দেয়ালিকা অঙ্কন করলাম, যেখানে ওই ব্যক্তির একটা ব্যঙ্গচিত্র আঁকলাম। সেই ব্যঙ্গচিত্রতে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে ওই ভদ্রলোকের বিশাল বড় একটা ভুঁড়ি দেওয়া হয়েছে। আচ্ছা, ভুঁড়ি দিয়েছে ভালো কথা, হাতে একটা ব্রিফকেস দিয়েছে, জিহ্বাটাও বড় করে দিয়েছে এবং হাতে অনেক টাকা দিয়েছে। যে টাকার ব্রিফকেস এবং জিহ্বাটাও বড়, বেলিটাও বড়, টাইটা হচ্ছে কি একেবারেই ঝুলে আছে। আবার মুখ দিয়ে লালাও করতেছে। তাহলে ওই ব্যক্তি সম্পর্কে এটা কি করা হলো? মানহানি করা হলো। কিসের মাধ্যমে মানহানি করা হলো? আমি বলব হচ্ছে এই মানহানিটা হয়েছে দলিলের মাধ্যমে। কিসের মাধ্যমে মানহানি হয়েছে? দলিলের মাধ্যমে মানহানি হয়েছে। আর যদি এরকম হয় একজন ব্যক্তি খুবই ভালো সরকারি চাকরিজীবী বা হচ্ছে একজন সামাজিক আ দায়িত্ববোধ সম্পন্ন খুবই ভালো একজন ব্যক্তি, হাজী সাহেব। কিন্তু তার সম্পর্কে আমরা হচ্ছে উল্টাপাল্টা বলাবলি করতেছি। অর্থাৎ তার সম্মান ক্ষুণ্ণ করতেছি। এখন এই যে সম্মান ক্ষুণ্ণ করতেছি, এটা কিভাবে করতেছি? সম্মান ক্ষুণ্ণটা মৌখিকভাবে করতেছি। তাহলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মানহানি করতে পারে বা একাধিক ব্যক্তি একজন ব্যক্তির মানহানি করতে পারে বা একাধিক ব্যক্তির মানহানি করতে পারে। কয়টি মাধ্যমে করতে পারে? ২ টি মাধ্যমে করতে পারে। একটা হলো আপনার হচ্ছে মৌখিকভাবে মানহানি করতে পারে। আরেকটা হলো কি? আপনার দলিলের মাধ্যমে মানহানি করতে পারে। তাহলে মানহানি কিভাবে হয় আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। তাই ৪৯৯ ধারায় এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে ডিফামেশন বা মানহানির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? মানহানির সংজ্ঞা আছে হচ্ছে দণ্ডবিধির ৪৯৯ ধারায়। আমরা ভুল করে থাকি। আমরা ভাবি কি? আমারও এরকম মনে হতো মানহানি মানে হলো দণ্ডবিধির ৫০০ ধারা। ৫০০ ধারাও আছে, মানহানির শাস্তি আছে। কিন্তু মানহানির যেই সংজ্ঞা বা ডিফামেশন এর যেই সংজ্ঞা সেটা আছে হচ্ছে ৪৯৯ ধারায়। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সুনাম নষ্ট করে, মানে যে গল্পটা বললাম এতে তার কি হয়েছে? ওই ব্যক্তির সরকারি চাকরিজীবীর সুনাম নষ্ট হয়েছে বা খ্যাতি নষ্ট হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সুনাম বা খ্যাতি নষ্ট করে বা সুনাম বা খ্যাতি নষ্ট হবে এই কথা জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কোনো কিছু আ তার সম্পর্কে নিন্দাবাদ প্রকাশ করে, তাহলে সে কি করেছে? তাহলে সে মানহানি করেছে বলে গণ্য হবে। মানহানি কত প্রকার? এটা আমাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য পড়তেছি যে মানহানি হলো ২ প্রকার। হলো দলিলের মাধ্যমে মানহানি, আরেকটা হলো কি মৌখিকভাবে মানহানি। তাহলে চিহ্ন, লিখিত, মুদ্রিত, খোদাইকৃত, কার্টুন চিত্র, ব্যঙ্গচিত্র এগুলো কিসের মাধ্যমে মানহানি? এগুলো হলো দলিলের মাধ্যমে মানহানি বা স্থায়ী মানহানি। আর এটা হলো মৌখিকভাবে। মৌখিকভাবে কারো সম্মান ক্ষুণ্ণ করা, কারো সুনাম খ্যাতি নষ্ট করা। যেমন অঙ্গভঙ্গি, শিস, বক্তব্য, অশালীনভাবে গালিগালাজ করা এগুলো হচ্ছে কি হবে? এগুলো হচ্ছে মৌখিকভাবে মানহানি করা হয়েছে বলে গণ্য হবে। আচ্ছা। মানহানির ৪ টা ব্যাখ্যা আছে। দেখেন একজন ব্যক্তি উনি মারা গেছে। পৃথিবীতে নেই। এখন যিনি মারা গেছে তার সম্পর্কে আমরা নিন্দাবাদ প্রকাশ করতেছি।
এখন এই যে নিন্দাবাদ প্রকাশ করতেছি, ওই ব্যক্তি যদি বেঁচে থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো? হ্যাঁ, সেক্ষেত্রে তার মনে পীড়ন সৃষ্টি করত, ব্যথা সৃষ্টি করত। তাহলে মৃত ব্যক্তি জীবিত থাকলে তার সম্পর্কে কথা বললে যেমন সেটা মানহানি হতো, মারা গেলেও সেটা কি হবে? হ্যাঁ, মৃত ব্যক্তি সম্পর্কেও নিন্দাবাদ প্রকাশ করলে সেটাও মানহানি হবে। দ্বিতীয়ত বলা আছে কোনো কোম্পানি আচ্ছা ১ টা মিনিট সবাই যুক্ত থাকবেন। হ্যাঁ, ইকবাল ভাই সবাই চেম্বারে, চেম্বারে। আচ্ছা আমি রাত্রে এসে দেখব না, হ্যাঁ? ওকে, ওকে। কমপ্লিট না? ওই দিক দিয়ে হতে হবে না এদের জন্য? হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তাহলে মৃত ব্যক্তি সম্পর্কেও যদি নিন্দাবাদ প্রকাশ করা হয় সেটাও মানহানি হবে। কোনো কোম্পানি বা হচ্ছে সংঘ বা জনসমাবেশ এগুলো সম্পর্কেও যদি নিন্দা প্রকাশ করা হয় সেটাও মানহানি হবে। অল্টারনেটিভ ভাবে অন্য কোনোভাবে মানে এই আকার ইঙ্গিতের মাধ্যমে। ধরেন একজন ব্যক্তি সে আপনার খুব কাছের। কিন্তু একটা চুরির অপবাদ উঠেছে। এখন আপনি ওই ব্যক্তির সামনে গিয়ে বললেন, "না রে ভাই, এই লোক কোনোভাবেই কি চুরি করতে পারে?" মনে করেন আপনার কথার মধ্যেই মানে হচ্ছে কি তার প্রতি ইঙ্গিত করা হচ্ছে যে সেই হয়তো একজন চোর। তাহলে এরকম বিকল্পভাবে করতেছেন। সরাসরি বলতেছেন ভালো মানুষ, কিন্তু বিদ্রুপাত্মকভাবে তাকে বোঝাচ্ছেন কি সেই চুরি করেছে। তাহলে এটা কি হবে? মানহানি করা হয়েছে বলে গণ্য হবে। অন্যের কাছে হেয়ভাব সৃষ্টি না করে কোনো নিন্দাবাদ ততক্ষণ পর্যন্ত সুনাম নষ্ট করবে না, যতক্ষণ না পর্যন্ত অন্য ব্যক্তির ধারণায় প্রত্যক্ষ পরোক্ষভাবে কি করে? ওই ব্যক্তির নৈতিকতা বা বুদ্ধিগত চরিত্রের প্রতি দায়িত্ব দেয়। উদাহরণ আছে এগুলো না পড়লেও চলবে, খুব বেশি ইম্পোর্টেন্ট না। এখানে মানহানির ব্যতিক্রম আছে ১০ টি যেটা আপনাদের লিখিত পরীক্ষায় আসে। হ্যান্ড রেইজ করেছেন, বলেন কি বলবেন? রিজভী ভাই বলেন। স্যার পরে বলি শেষে স্যার, এই জন্য অ্যান্ডেস করে জি, রাখছিলাম জি, জি। স্যার, শেষে বলি জি, স্যার। জি, ঠিক আছে। শেষে বইলেন, শেষে বইলেন। ক্লাসটা আমরা মনোযোগ জি স্যার, সহকারে এই শুনি। জন্য অ্যান্ডেস করছি। হ্যাঁ, এই জন্য অ্যান্ডেস। জি। মানহানির ব্যতিক্রম কয়টি? এমসিকিউ পরীক্ষায় যদি আসে মানহানির ব্যতিক্রম হলো ১০ টি। তাহলে ব্যতিক্রমগুলো আপনার হচ্ছে লিখতে বলতে পারে সেটা হলো লিখিত পরীক্ষায়। আমরা একটু পড়ি পয়েন্টগুলো জাস্ট একটু টাচে থাকা আরকি। যে জনকল্যাণের জন্য যদি সত্য দোষারোপ করা হয়, সেটা মানহানি হবে না। জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ, সেটা মানহানি হবে না। কোনো গণসমস্যা সম্পর্কে বলাবলি করা, জিএমবি খারাপ লোক, তাদের সম্পর্কে বলাবলি করা, দেয়ালিকা তৈরি করা, স্বাক্ষর করা, মিটিং করা, দেয়ালিকা লিখা, হ্যাঁ? দেয়ালিকা লিখা হবে, তৈরি করা না। এগুলো মানহানি হবে না। আদালতের কার্যক্রমের রিপোর্ট প্রকাশ করা ৪ নম্বর। সারাদিন দেখবেন যে সাংবাদিকরা এই কাজই করে। আদালতে, সুপ্রিম কোর্টে, ঢাকা জজ কোর্টে, বিভিন্ন কোর্টে সাংবাদিকদের একটা টিম বসেই থাকে। ফলে এই আদালতে কি চলতেছে সেই কার্যক্রম দেখবেন লাইভ প্রকাশ করবে। সে রিপোর্ট প্রকাশ করা কোনো মানহানি হবে না। ৫ এ বলা আছে আদালতের সিদ্ধান্ত, দোষগুণ কিংবা সাক্ষীদের আচরণ যতটুকু প্রাসঙ্গিক ততটুকু প্রকাশ করা কি হবে না? মানহানি হবে না। গণ অনুষ্ঠানের গুণাবলী। আপনি একটা বই লিখেছেন, আপনি একটা বক্তব্য দিয়েছেন। আপনি একটা পুস্তক প্রকাশ করেছেন। যেমন আমি ১ম বার যখন পুস্তক প্রকাশ করি, তখন আপনার কি হয়েছিল? ফন্ট গুলো ছোট হয়েছিল। সেই সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন, অনেক মন্তব্য করেছেন। আবার ২য় বার যখন বই প্রকাশ করি, তখন হচ্ছে ফ্রন্ট ঠিক ছিল কিন্তু ভিতরে হচ্ছে সঠিকভাবে সুতা দেয়া হয়নি। সেই কারণে আবার হচ্ছে অনেকে মন্তব্য করেছেন। তো স্বাভাবিক আপনি যদি একটা বই লিখেন, ধরেন আপনি একদিন অ্যাডভোকেট হবেন, আপনি বই লিখবেন, সেই বইয়ে সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। একজন মানুষ তো কোনো লেখক কিন্তু ভুলের ঊর্ধ্বে নহে। হ্যাঁ, সবাই চেষ্টা করে তার জায়গা থেকে ভালো লেখার জন্য। এখন আপনি যদি কোনো কিছু মেক করেন, সেটা বই হোক বা আপনি কোনো বক্তব্য দেন, সেটা সম্পর্কে মানুষ বলাবলি করবেই। ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা বা হচ্ছে আরো যারা আছে, উনারা যে বক্তব্য দেয়, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু সারাক্ষণই কি করি? বলাবলি করি। তার মানে বক্তব্য দিলে বা কোনো যদি বই লেখা হয়, সেটা কি গণ অনুষ্ঠানের গুণাবলী। এটা সম্পর্কে মানুষ কি করবে? বক্তব্য দিবে, এটা সম্পর্কে বলবেই। তাহলে এটা কি হবে না? মানহানি হবে না। তাহলে দেখেন উদাহরণে আছে যে, একজন ব্যক্তি একটা পুস্তক প্রকাশ করল। তাহলে সেই পুস্তক সম্পর্কে আপনার বলাবলি করা, অভিমত প্রকাশ করা সেটা কি হবে না? হ্যাঁ, মানহানি হবে না। একজন অভিনেতা, হ্যাঁ? নায়ক শাকিব খান কি করল? রঙ্গমঞ্চে অভিনয় করল।
এখন তার অভিনয় ভালো হয়েছে বা খারাপ হয়েছে, এই বক্তব্য দেয়া, এই মতামত দেয়া এটা কি হবে না? তার সম্পর্কে মানহানি হবে না। একজন রাজনৈতিক নেতা বক্তব্য দিল স্টেজে উঠে। সেই বক্তব্য সম্পর্কে জনগণ বলাবলি করবে। এটা কি হবে না? ওই ব্যক্তি সম্পর্কে মানহানি হবে না। সাথে বলা আছে সরল বিশ্বাসে আপনার যার উপর অধিকার আছে। তাহলে পিতা তার সন্তানের উপর অধিকার আছে, শিক্ষক তার ছাত্র-ছাত্রীর উপর অধিকার আছে, প্রভু তার চাকরের উপর অধিকার আছে, ম্যানেজার তার ক্যাশিয়ারের উপর অধিকার আছে, প্রধান তার অধস্তনের উপর অধিকার আছে। এমন ব্যক্তিকে কাজের ক্ষেত্রে তিরস্কার করা। বিশেষ করে যারা সেলস মার্কেটিং এ চাকরি করেন আপনারা অনেকেই আছেন সেলসে জব করেন, রাত্রি ১০টায় ক্লাসে যুক্ত হন। হয়তোবা অনেকেই বলেন না। এটা খারাপ কিছু না। পৃথিবীতে আমি মনে করি আমি যদি অ্যাডভোকেট না হতাম তাহলে আমার মনে হয় যে আমি সেলসে জব করতাম। বড় একটা কোম্পানিতে আমি যদি আ এখন মানে একেবারে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবেও জব করি আমি মনে হয় যে খুব বেশি সময় লাগবে না যে ওই কোম্পানির একেবারেই হচ্ছে সেলসের অন্ততপক্ষে টপ পর্যায়ে চলে যেতে। যাই হোক, তাহলে আমাদের ৭ নাম্বারে যে বিষয়টা বলা আছে যে সেলসে যারা জব করেন ওনাদের যে উপরের যে অফিসার থাকেন, ওই সারাদিন কিন্তু ফোন দিয়ে সেলস রিপ্রেজেন্টেটিভ যিনি সারাদিন মাঠে কাজ করেন, তাকে বকাবকি করেন, ধমক দেন, গালিগালাজ করেন, তিরস্কার করেন। তাহলে এগুলো আপনার হচ্ছে কি হবে না? এগুলো মানহানি হবে না। প্রধান কর্তৃক অধস্তনকে তিরস্কার করা। সেই তিরস্কারের উদ্দেশ্য হলো আপনি যাতে কাজটা ভালো করে করেন। ৮ এ বলা আছে ক্ষমতাসম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ উত্থাপন। যেমন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে যদি কারো বিরুদ্ধে মামলা করেন, সেটা মানহানি হবে না। সন্তানের বিরুদ্ধে পিতার কাছে যদি অভিযোগ দেন, সেটা মানহানি হবে না। মালিকের নিকট চাকরের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলে সেটা মানহানি হবে না। সরল বিশ্বাসে একজন কর্তৃক নিজের অথবা অন্যের আ স্বার্থ সংরক্ষণের জন্য কোনো দোষারোপ, যেমন একজন ব্যক্তি বন্ধু-বান্ধবের মধ্যে অনেকেই থাকে যে টাকা-পয়সা হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জারে চায় ৳৫০০ পাঠা। হ্যাঁ, এখন ওই পরবর্তীতে কি হয়? সেই বন্ধুগুলো হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? কারণ সেই ৫০০ বা ৳১,০০০ যে নিয়েছে সেটা আর ফেরতও দেয় না। আর হচ্ছে যোগাযোগও করে না। এখন এরকম বন্ধু মহল সব জায়গায় থাকে। এখন ধরেন হচ্ছে কি হবে? আ একটা বন্ধু টাকা চেয়েছে আপনার সামনে আরেকটা বন্ধুর কাছে। তখন আপনি তাকে না করলেন যে, "টাকা দে, দিও না।" হ্যাঁ, কেন? কারণ সে তো স্বভাব ভালো না। এরকমই করে। আমাদের সাথে তাই করেছে। টাকা-পয়সা নিয়ে পরে আর কি করেনি? হ্যাঁ, আর টাকা-পয়সা আ ফেরত দেয় না। আমাদের কাউকেই ফেরত দেয় না যথাযথভাবে। এরকম বলেছেন। তাহলে এই যে বলেছেন এটা কি হবে না? এটা মানহানি হবে না। কোন ব্যক্তিকে তার হিতকল্পে, জনহিতকল্পে সতর্ক করা কি হবে না? সতর্ক করা যে, "ভাই এই কাজটা করো না, এটা ভালো না।" হ্যাঁ, এটা আপনার হচ্ছে কি হবে না? তার মানহানি হবে না। তাহলে এমসিকিউ পরীক্ষায় কি, কি কোয়েশ্চেন আসতে পারে? এখন পর্যন্ত যা পড়লাম, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে মানহানির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৪৯৯ ধারায়। লিখিত পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, মানহানি কাকে বলে? মানহানি কত ধরনের হতে পারে? হ্যাঁ, মানহানি ব্যতিক্রম সহ শাস্তি সহ আলোচনা করুন। ব্যতিক্রম এবং শাস্তি। তাহলে শাস্তি আছে কোথায়? শাস্তি আছে হচ্ছে ৫০০ ধারায়। ৫০০ ধারায় কি বলা আছে? মানহানি শাস্তি। তাহলে যদি কোন ব্যক্তি মানহানি করে, তার শাস্তি কি? ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা কি হবেন? অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ৫০১ এ বলা আছে মানহানিকর বস্তু যদি কেউ মুদ্রণ করে বা খোদাই করে, যেমন আমরা ওই যে দেয়ালের কথা বললাম না? হ্যাঁ, দেয়ালিকা প্রকাশ করল। তাহলে এরকম যদি কেউ মুদ্রণ বা খোদাই করে তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হবে? সেক্ষেত্রে শাস্তি হলো ২ বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা কি হবেন? বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ৫০২ এ বলা আছে মানহানিকর বিষয় সম্বলিত মুদ্রিত খোদাইকৃত যে বিষয়গুলো আছে এগুলো যদি কেউ বিক্রয় করে বা বিক্রয়ের জন্য উপস্থাপন করে তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হবে? সেই ক্ষেত্রেও শাস্তি হলো ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড। এক কথায় বলে দেই ৫০০, ৫০১, ৫০২ মানহানির শাস্তি যখনই বলবে তখন শাস্তি কি হবে? তখনই শাস্তি হবে কি? ২ বৎসর বিনাশ্রম কারাদণ্ড। কি হবে? ২ বৎসর বিনাশ্রম কারাদণ্ড। আ মানহানি যেভাবেই করা হোক, শাস্তি কি হবে? ২ বৎসর বিনাশ্রম কারাদণ্ড। এবং আমাদের এই শাস্তিগুলো খুব আসে এমসিকিউ পরীক্ষায়। ক্রিমিনাল ইন্টামিডেশন বা হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। অপরাধমূলক ভীতি প্রদর্শন কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দেহের, সুনামের বা সম্পত্তির আ ক্ষতি সাধনের হুমকি দেয়, তাহলে সে কি করেছে? অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে।
তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শনের একটা উদাহরণ আছে। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য অনেক ইম্পোর্টেন্ট। যে ক, খকে একটি সিভিল কেস পরিচালনা হতে বিরত রাখার অভিপ্রায়ে হয় ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। কিসের জন্য হুমকি দিয়েছে? সিভিল কেস পরিচালনা হতে বিরত রাখার অভিপ্রায়ে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি অপরাধ করেছে? অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে। তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শন যদি কেউ করে, তাহলে শাস্তি হলো আছে কোথায়? শাস্তি হলো ৫০৬ সাধারণত অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি কত বছর? শাস্তি হলো ২ বছর। কিন্তু যদি এরকম ভীতি দেখানো হয় যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের বা মৃত্যু, গুরুতর আঘাত, অগ্নি দ্বারা ভীতি প্রদর্শনের হুমকি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? সেই ক্ষেত্রে শাস্তি হবে ৭ বৎসর। তার মানে ৫০৩ এ কিসের শাস্তি? হ্যাঁ, ৫০৩ এ হলো হুমকি-দামকির শাস্তি। দুঃখিত। ৫০৩ এ হলো হুমকি-দামকির সংজ্ঞা যেটা আমরা বলি। আর ৫০৬ হলো কি? হুমকির শাস্তি। তাহলে মৃত্যু ঘটানো, গুরুতর আঘাত ঘটানো, অগ্নি দ্বারা অপরাধ করার যদি হুমকি দেয়, সেক্ষেত্রে শাস্তি হলো ৭ বছর। আর এগুলো ব্যতীত যদি হুমকি দেয় তাহলে শাস্তি হলো ২ বৎসর। ৫১১ আপনারা নিশ্চয়ই 'রাও-দি রাতোর' একটা মুভি আছে অক্ষয় কুমারের। আ ভারতীয় বাংলা ভারতীয় নয়, এটা হচ্ছে হিন্দি মুভি। তো ওইখানে আমরা একটা সিন দেখতে পাই যে অক্ষয় কুমার ওই মুভিতে ২ টা পার্টে অভিনয় করেন। একটা হলো সে আ আ পুলিশ চরিত্রে অভিনয় করেন। আরেকটা পার্টে আমরা দেখেছি যে সে হচ্ছে একজন প্রফেশনাল চোরের পার্টে অভিনয় করেন। তাহলে আপনার সে স্টেশনে দাঁড়িয়ে আছে। তো উদ্দেশ্য হলো চুরি করা। এমন সময় আপনার হচ্ছে সে দেখতে পাইল যে একটা সুন্দরী মহিলা একটা সিন্দুক নিয়ে বসে আছে। অক্ষয় কুমারের উদ্দেশ্যই তো সেই সিন্দুকটা চুরি করা। কারণ সিন্দুকের ভিতরেই তো কি আছে? অনেক কিছু আছে। অক্ষয় কুমার ছলে বলে কৌশলে সেই সুন্দরী মহিলার কাছে গেল। কাছে যাওয়ার আর দেরি নাই। তখন হচ্ছে সেই সুন্দরী মহিলা অক্ষয় কুমারকে ভাব ধরল। ভাব ধরে বলল কি যে, "আমি একটু ওয়াশরুমে যেতে চাই। আপনি কি এটা একটু দেখে রাখবেন আমার এই সিন্দুকটা?" তখন অক্ষয় কুমার তো বলল যে, "বে না মানে মেঘ না চাইতেই যে বৃষ্টি।" আ এরকম একটা হয়ে গেল। যে ওই ভদ্রমহিলা কোথায় গেল? ভদ্রমহিলা ওয়াশরুমে গেল আর সেই ফাঁকে হচ্ছে অক্ষয় কুমার সেই আপনার হচ্ছে সেই বাক্স, গহনার বাক্স নিয়ে কি করল? আপনার হচ্ছে দূরে কোথাও চলে গেল। এখন বাক্স খুলল, বাক্স খুলে দেখে কি? হ্যাঁ, সেখানে কোনো স্বর্ণ গয়না, টাকা-পয়সা কিছুই নেই। ভিতরে কি আছে? একটা মেয়ে বাবু আছে। তো যাই হোক ওইটা হলো সিনেমার গল্প। সিনেমার গল্পগুলো আসলে এগুলো আইন থেকেই নেয়া। ৫১১ তে বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের চেষ্টা চোর চুরি করতে পকেটে হাত দিয়েছে। ইচ্ছে ছিল পকেটের ভিতরে যে টাকা-পয়সা আছে সেগুলো নিয়ে যাবে। এখন আপনি তাকে কি করেছেন? পকেটেই তা একদম হচ্ছে ধরে ফেলেছেন। একদম হাতে নাতে ধরে ফেলেছেন। চোর কিন্তু চুরি করতে পারে নাই। কিন্তু সে কি করেছে? চুরির চেষ্টা করেছে। হ্যাঁ, বাক্স ভেঙে হচ্ছে আপনার গহনাপত্র বা যে দামি, দামি জিনিসপত্র সেগুলো চুরি করার কি করেছে? অক্ষয় কুমার চেষ্টা করেছে। চুরি কিন্তু করতে পারে নাই। কারণ বাক্সের ভিতরে তো কিছুই নেই। তাহলে এই ক্ষেত্রে শাস্তি আছে কোথায়? ৫১১ ধারায়। ৫১১ তে কি বলা আছে? যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের চেষ্টা। তাহলে যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের চেষ্টা করে, অপরাধ সংগঠিত হয়নি। শুধুমাত্র কি করেছে? শুধুমাত্র চেষ্টা করেছে। তাহলে এই ক্ষেত্রে শাস্তি কি হবে? এই ক্ষেত্রে শাস্তি হবে যে মূল যেই শাস্তি আছে, সেই মূল শাস্তির কি? অর্ধেক। মূল শাস্তির কি হবে? মূল শাস্তির অর্ধেক। তাহলে চুরির শাস্তি কত বছর? চুরির শাস্তি হলো ৩ বছর। তাহলে চুরির যদি চেষ্টা করে, মানে চুরি করতে পারে নাই কিন্তু চুরি সংগঠনের চেষ্টা করেছে। এগুলো সেক্ষেত্রে শাস্তি কি হবে? অর্ধেক শাস্তি। অর্থাৎ আপনার হচ্ছে চুরির শাস্তি যদি ৩ বছর হয় সেটার অর্ধেক। এখানে ২ টা উদাহরণ আছে। এই ২ টা এক্সাম্পল আপনাদের এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা ২ টার জন্যই খুবই ইম্পোর্টেন্ট। ৫১১ দ্বারা দেখেন যে কয়েকটি বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার চেষ্টা করে। কি করেছে? একটি বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার চেষ্টা করেছে। এখন অনুরূপ বাক্স খোলার পর দেখতে পায় যে বাক্সে কিছুই নাই। কোনো অলংকার নেই। তাহলে সে কি চুরি করতে পেরেছে? চুরি করতে পারে নাই। কিন্তু সে কি করেছে? চুরি করার চেষ্টা করেছে। তাহলে যেহেতু চেষ্টা করেছে এই ক্ষেত্রে তার শাস্তি কি হবে? শাস্তি হবে চুরির অর্ধেক শাস্তি। অর্থাৎ দীর্ঘতম মেয়াদের অর্ধেক শাস্তি। ২য় উদাহরণ দেখেন যে গ এর পকেটে হাত ঢুকিয়ে দেয়। গুলিস্তানেই কাজ হয়। হ্যাঁ, আপনি লোকাল বাসে চড়তেছেন, চোর আপনার পকেটে হাত দিয়েছে। হাতে নাতে চোরকে ধরে ফেলেছেন, চোর চুরি করতে পারেনি। অর্থাৎ গয়ের পকেটে হাত ঢুকিয়ে গয়ের পকেট মারার চেষ্টা করে। কিন্তু গয়ের পকেটে কিছু নাই। আপনার পকেটে কিছু নাই, এজন্য সে চেষ্টায় ব্যর্থ হয়েছে বা
আপনি তাকে হাতে নাতে ধরে ফেলেছেন, সে চুরি করতে পারেনি। তাহলে এই ক্ষেত্রে তার শাস্তি কি? শাস্তি হবে ৫১১ ধারায় চুরির কি শাস্তি? চুরির অর্ধেক শাস্তি পর্যন্ত হবে। আর চুরি করে যদি নিয়ে যায় তবে সেই ক্ষেত্রে তো আপনার হচ্ছে কথাই নেই চুরির শাস্তি। আমরা চলে যাব হচ্ছে একেবারেই introduction এ এই পিডিএফ ফাইলের একবারে শুরুতে চলে যাব। দণ্ডবিধি ১৮৬০ এখানে বেসিক কিছু আলোচনা আছে। বেসিক গুলো থেকেও আপনাদের এমসিকিউ পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন হয়। এগুলো আপনারা হচ্ছে বেসিক যে সংক্ষিপ্ত পরিচিতি আছে দণ্ডবিধির, এগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে পড়বেন। অবশ্যই কি করবেন? অবশ্যই খাতায় লিখে পড়বেন। বেসিক বিষয়গুলো কিন্তু আপনাদের আ পরীক্ষার হল পর্যন্ত মনে রাখতে হবে। তাহলে দণ্ডবিধি কত সালের আইন? দণ্ডবিধি হলো ১৮৬০ সালের আইন। দণ্ডবিধি ১৮৬০ সালের কত নং আইন? আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। দণ্ডবিধি হলো ১৮৬০ সালের ৪৫ নং আইন। কত নং আইন? ৪৫ নং আইন। দণ্ডবিধিতে মোট ধারা কয়টি আছে? দণ্ডবিধিতে মোট ধারা আছে হচ্ছে ৫১১ টি। দণ্ডবিধিতে মোট অধ্যায় কয়টি আছে? দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে হচ্ছে ২৩ টি। দণ্ডবিধির সর্বশেষ সংশোধন হয় কত সালে? দণ্ডবিধি সর্বশেষ সংশোধন হয় হচ্ছে ২০০৪ সালে। আর দণ্ডবিধিতে জেনারেল এক্সেপশন এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় বারবারই আসে। দণ্ডবিধিতে জেনারেল এক্সেপশন আছে কত অধ্যায়ে? আমরা পড়েছি। জেনারেল এক্সেপশন আছে হচ্ছে ৪র্থ অধ্যায়ে। আর জেনারেল এক্সপ্লেনেশন আছে কত অধ্যায়ে? জেনারেল এক্সপ্লেনেশন আছে হচ্ছে ২য় অধ্যায়ে। তাহলে জেনারেল এক্সেপশন আছে ৪র্থ অধ্যায়ে আর জেনারেল এক্সপ্লেনেশন আছে হচ্ছে ২য় অধ্যায়ে। এটা আমরা কিন্তু পেচ লাগাই। হ্যাঁ? তাহলে জেনারেল এক্সেপশন আছে ৪র্থ অধ্যায়ে আর এক্সপ্লেনেশন আছে হচ্ছে কত অধ্যায়ে? ২য় অধ্যায়ে। দণ্ডবিধিতে মোট কত প্রকারের শাস্তির বিধান আছে? দণ্ডবিধিতে মোট ৫ প্রকারের শাস্তির বিধান আছে। এটা আমরা পড়বো আজকে। দণ্ডবিধিতে সর্বোচ্চ শাস্তির ধারা কত? দণ্ডবিধিতে সর্বোচ্চ শাস্তির ধারা হলো ৩০৩। ৩০৩ এ যাবজ্জীবন আ কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি খুন করে তাহলে একমাত্র শাস্তি হলো কি? হ্যাঁ, আপনার ৩০৩ এ হলো মৃত্যুদণ্ড। পিনাল কোডে সর্বনিম্ন শাস্তির ধারা কত? সর্বনিম্ন শাস্তির ধারা হলো ৫১০। দেহ রক্ষার্থে কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? আমাদের দণ্ডবিধির ১০০ ধারায় দেহ রক্ষার্থে ৬ টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। আর দণ্ডবিধির ১০৩ ধারায় সম্পত্তি রক্ষার্থে কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে? সম্পত্তি রক্ষার্থে ৪ টি ক্ষেত্রে কি করা যাবে? ৪ টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। আচ্ছা, এক ধারা থেকে আপনারা একটা ইনফরমেশন নিয়ে যান আজকে। আম আমাদের যতগুলো আইন আছে, আমরা যতগুলো আইন পড়তেছি, প্রত্যেকটা আইনের এক ধারায় কি আছে? এই আইন ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ নামে অভিহিত হবে। এ আইন দেওয়ানি কার্যবিধি ১৯০৮ নামে অভিহিত হবে। এ আইন তামাদি আইন ১৯০৮ নামে কিভাবে অভিহিত হবে? এরকমই বলা আছে এক ধারায়। শিরোনাম কার্যকারিতাতে। কিন্তু দণ্ডবিধির ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু বলা নেই যে এ আইন দণ্ডবিধি ১৮৬০ নামে অভিহিত হবে। এখানে কি বলা আছে? এই দণ্ডবিধি শুধুমাত্র দণ্ডবিধি নামে কি হবে? শুধুমাত্র দণ্ডবিধি নামে অভিহিত হবে। একটু নোট রাখেন এক ধারাটা খুবই ইম্পোর্টেন্ট আপনাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য। এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে দণ্ডবিধি কোন আইন নামে অভিহিত হবে? অপশনে দেওয়া থাকবে দণ্ডবিধি ১৮৬০ অন্যান্য অপশন দেওয়া থাকবে। হ্যাঁ, শুধুমাত্র দণ্ডবিধিও দেওয়া থাকবে। তাহলে দণ্ডবিধি কিন্তু শুধুমাত্র দণ্ডবিধি নামে অভিহিত হবে। এখানে কিন্তু সাল যুক্ত হবে না। ধারা ২ এ বলা আছে বাংলাদেশের ভিতরে একটু লাল কালি নিয়ে বসবেন, হ্যাঁ? এখানকার কোন সংজ্ঞা পড়তে হবে সেটা একটু দাগিয়ে দিব। এবং আগামীকালকের ক্লাসে আমরা হচ্ছে ৩৪ এবং ১৪৯ দিয়ে আগামীকালকের ক্লাস ইনশাআল্লাহ শুরু করব। ৩৪ এবং ১৪৯ দিয়ে। ২ ধারায় বলা আছে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধসমূহের দণ্ড। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের ভিতরে যদি কোনো অপরাধ হয়, হ্যাঁ? সেই অপরাধের জন্য কোন আইন অনুযায়ী বিচার করা যাবে? এই দণ্ডবিধি অনুযায়ী কি করা যাবে? এই দণ্ডবিধি অনুযায়ী দণ্ডিত করা যাবে। ৩ ধারায় বলা আছে যে বাংলাদেশের বাইরে যদি কেউ কোনো অপরাধ সংঘটিত করে, হ্যাঁ? কিন্তু তাকে যদি বাংলাদেশে পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দণ্ডবিধি অনুযায়ী তার বিরুদ্ধে কি করা যাবে? হ্যাঁ? তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে তার বিচার করা যাবে। ৪ এ হচ্ছে বিদেশে সংঘটিত অপরাধ বিষয়ে একটু এক্সটেনশন দিয়েছে বা সম্প্রসারণ দিয়েছে ৪ এ। তাহলে সম্প্রসারণ কি? যে আ এখানে বলা আছে যে আপনার বাংলাদেশের বাইরে যদি কেউ কোনো অপরাধ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে বাংলাদেশে যদি তাকে পাওয়া যায় বা বাংলাদেশী যে নিবন্ধকৃত আপনার হচ্ছে জাহাজ বা বিমান আছে, সেখানে যদি কোনো অপরাধ হয় সেক্ষেত্রে বাংলাদেশে যদি তাকে পাওয়া যায় তাহলে বাংলাদেশে তার কি করা যাবে?
বিচার করা যাবে। এখানে ৩ টা উদাহরণ আছে। ৩ টা উদাহরণই আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য হিউজ ইম্পোর্টেন্ট। একটু লাল কালি দিয়ে দাগিয়ে রাখুন। বাংলাদেশের একজন নাগরিক সে উগান্ডায় একটি খুন করে। তার মানে বাংলাদেশী নাগরিক খুন করেছে কোথায়? খুন করেছে হচ্ছে আমেরিকাতে। তাহলে সেই আমেরিকাতে খুন করেছে, তাকে পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশে যদি পাওয়া যায় তাকে কি করা যাবে? আপনার বাংলাদেশে পাওয়া গেলে বাংলাদেশে তাকে এই দণ্ডবিধি অনুযায়ী তাকে দণ্ডদান করা যাবে এবং বিচার করা যাবে। দ্বিতীয়ত দেখেন যে কয়েকজন ইউরোপীয় ব্রিটিশ প্রজা সে রূপপুর পারমাণবিক কেন্দ্রে হচ্ছে আপনার কি করে? ওইখানে সে চাকরি করে। এখন সে রংপুরে একটা খুনের অপরাধ সংঘটিত করেছে। তাহলে ইউরোপীয় ব্রিটিশ প্রজা ধরেন রাশিয়ান নাগরিক সে রংপুরে খুন করেছে। রাশিয়ান নাগরিক যদি রংপুরে খুন করে থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে যদি তাকে পাওয়া যায় তাহলে বাংলাদেশে তাকে খুনের দায়ে কি করা যাবে? বিচার করা যাবে এবং দণ্ডবিধি অনুযায়ী দণ্ডদান অর্থাৎ শাস্তি দেয়া যাবে। তৃতীয় উদাহরণে বলা আছে যে খুলনায় বসবাসরত একজন ব্রিটিশ নাগরিক চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য ওকে পরিচিত করে। হত্যাকাণ্ডে প্ররোচনার অপরাধে কি হবেন? হ্যাঁ, হত্যাকাণ্ডে প্ররোচনার অপরাধে দোষী সাব্যস্ত হবেন। তার মানে ৩ নাম্বার উদাহরণে বলতেছে যে আপনার বাহিরের দেশের নাগরিক, ব্রিটিশ নাগরিক সে কি করেছে? আপনার একটা হত্যাকাণ্ড সংঘটন করার জন্য পরিচিত করেছে। তাহলে এক্ষেত্রে প্ররোচনার অপরাধে সে অবশ্যই কি হবে? অবশ্যই দোষী সাব্যস্ত হবে। ধারা ১৪ তে কি বলা আছে? ১৪ তে বলা আছে সার্ভেন্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রীয় কর্মচারী। একটু দাগ দিবেন যে কোন ডেফিনিশন পড়বেন। কাকে বলে সেটা আপনাদের পরীক্ষায় কিন্তু আসবে না। কাকে বলে কত প্রকার এগুলো বড় হয়ে গেছেন। এগুলো কিন্তু পরীক্ষায় আসার টপিক নেই। এখান থেকে পরীক্ষায় আসবে না। আপনারা রেগুলার ক্লাস থেকে আজকে ১০ জন ক্লাসে কম যুক্ত হয়েছেন। কারণ কি? ১০ জন কি আমরা যে গল্প পড়েছিলাম হারাধনের ১০ টি ভাই, হ্যাঁ? ঘুরতে গেল বনে, একটি গেল মাছের পেটে বা বাঘের পেটে। এরকম হয়ে যাচ্ছে আমাদের? স্যার আজকে আমাদের এখানে লোডশেডিং এর প্রবলেম ছিল। ও আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। ও আজকে তো ওই অনেক জায়গায় কিছুদিন মনে আগে হয় ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও হয়েছিল। আপনাদের কিন্তু গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল। ওই বৈরী আবহাওয়া ছিল, খারাপ অবস্থা ছিল। এই কারণে প্রিভিয়াস ব্যাচে ক্লাস নিতে পারি নাই। এই কারণে একদিন পর থেকে শুরু হয়েছে ক্লাসগুলো। স্যার এই জন্য স্যার পরিপূর্ণ ক্লাসটা করতে পারিনি। আজকে একটু কষ্ট করে স্যার রেকর্ডিং ক্লাসটা গ্রুপে দিয়ে দিন স্যার। জি, জি, জি। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। সার্ভেন্ট অফ দ্য স্টেট বা আ রাষ্ট্রীয় কর্মচারীর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? এমসিকিউ পরীক্ষায় আসবে যে রাষ্ট্রীয় অবশ্যই ইংলিশ সহ পড়বেন। রাষ্ট্রীয় কর্মচারীর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? উত্তর হবে ১৪ ধারায়। গভর্নমেন্ট দাগ দিবেন কিন্তু সবাই। গভর্নমেন্ট বা সরকারের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? গভর্নমেন্ট বা সরকারের সংজ্ঞা আছে হচ্ছে দণ্ডবিধির ১৭ ধারায়। জাজের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? জাজের সংজ্ঞা আছে দণ্ডবিধির ১৯ ধারায়। কোর্ট অফ জাস্টিস বা বিচারালয়ের সংজ্ঞা কত ধারায় আছে? কোর্ট অফ জাস্টিস বা বিচারালয়ের সংজ্ঞা আছে হচ্ছে ২ ধারায়। তারপরে হচ্ছে আপনার wrongful gain, wrongful loss, অবৈধ লাভ, অবৈধ ক্ষতির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? দণ্ডবিধির ২৩ ধারায় আছে। অবৈধ লাভ কি? অবৈধ লাভ হচ্ছে বেআইনিভাবে এমন সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারীর কি আছে? হ্যাঁ, লাভকারীর কোনো আইনানুগ অধিকার নেই। অবৈধ ক্ষতি হচ্ছে বেআইনিভাবে এমন সম্পত্তির ক্ষতি করা যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কি আছে? আইনগত অধিকার আছে। আপনারা এমসিকিউর জন্য পড়বেন wrongful gain, wrongful loss কোথায় আছে দণ্ডবিধির? দণ্ডবিধির ২৩ ধারায় আছে। তারপরে ২৪ এ কি আছে? ২৪ এ আছে হচ্ছে dishonestly বা অসাধুভাবে। ২৫ এ কি আছে? ২৫ এ আছে হচ্ছে fraudulently বা প্রতারণামূলকভাবে। ২৬ এ আছে হচ্ছে reason to believe বিশ্বাস করার কারণ। আ তারপরে হচ্ছে ডকুমেন্টের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ডকুমেন্টের সংজ্ঞা আছে হচ্ছে দণ্ডবিধির ২৯ ধারায়। আ তারপরে হচ্ছে আ বেলেবল সিকিউরিটিও পড়তে পারেন। না পড়লেও চলবে। মূল্যবান জামানত বা বেলেবল সিকিউরিটির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? দণ্ডবিধির হলো ৩০ ধারায় আছে। ৩৪, ১৪৯ আমরা হচ্ছে আগামীকালকে ক্লাস শুরু করার সময় ৩৪ এবং ১৪৯ দিয়ে আমরা হচ্ছে ক্লাস শুরু করব। ৩৪, ১৪৯ আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য মোটামুটি ইম্পোর্টেন্ট কিন্তু লিখিতের জন্য বেশি ইম্পোর্টেন্ট। ৩৮ ধারা থেকেও আপনাদের কোয়েশ্চেন গতবার এসেছে।
ওকে, তারপরে হচ্ছে অফেন্সের সংজ্ঞা। অপরাধের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? অফেন্স বা অপরাধের সংজ্ঞা কত ধারায় আছে দণ্ডবিধির? অফেন্স বা অপরাধের সংজ্ঞা আছে 40 ধারায়। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। স্পেশাল ল, বিশেষ আইন এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? স্পেশাল ল এর সংজ্ঞা আছে হচ্ছে 41 ধারায়। লোকাল ল বা স্থানীয় আইনের সংজ্ঞা আছে কত ধারায়? স্থানীয় আইন বা লোকাল ল এর সংজ্ঞা আছে হচ্ছে 42 ধারায়। তারপরে হচ্ছে আপনার আ গুড ফেইথ বা সরল বিশ্বাস, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট 52 ধারা। এমসিকিউ পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। গুড ফেইথ বা সরল বিশ্বাসের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? গুড ফেইথ বা সরল বিশ্বাসের সংজ্ঞা আছে দণ্ডবিধির 52 ধারায়। আপনাদের তামাদিনেরও গুড ফেইথ এর সংজ্ঞা আছে তামাদিনের ২ এর ৭ এ সম্ভবত। ২ এর ৭ এ কি আছে? গুড ফেইথ এর সংজ্ঞা আছে। তাহলে গুড ফেইথ বা সরল বিশ্বাস কাকে বলে? যেই কাজ যথাযথ যত্ন সহকারে অত্যন্ত সাবধানতার সাথে করা হয়েছে, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে বলে কি হবে? সরল বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে যেই কাজ অত্যন্ত যত্ন সহকারে সাবধানতার সাথে মনোযোগ সহকারে করা হয়েছে, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে গুড ফেইথ বা সরল বিশ্বাসের সংজ্ঞা আছে কত ধারায়? 52 ধারায়। আ হারবর বা আশ্রয়ের সংজ্ঞা আছে দণ্ডবিধির কত ধারায়? হারবর বা আশ্রয়ের সংজ্ঞা আছে 52 র ক ধারায়। 53 এমসিকিউ পরীক্ষার জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। শাস্তি কত প্রকার? যদি এক কথায় প্রশ্ন আসে যে শাস্তি কত প্রকার? দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হবে ৫ প্রকার। কিন্তু লিখিত পরীক্ষায় যদি আসে যে দণ্ডসমূহ আলোচনা করুন, তাহলে সেক্ষেত্রে শাস্তি মূলত হলো ২ ধরনের। একটা হলো শারীরিক শাস্তি, আরেকটা হলো কি? আর্থিক শাস্তি। দণ্ডবিধিতে মোট ৬ ধরনের শাস্তির কথা উল্লেখ ছিল। তার মধ্যে থেকে একটি বাতিল হয়ে গেছে। বর্তমানে বলবৎ আছে হচ্ছে ৫ টি। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে দণ্ডবিধি অনুযায়ী শাস্তি কত প্রকার? উত্তর হবে ৫ প্রকার। অথবা এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কারাদণ্ড কত প্রকার? তাহলে সেই ক্ষেত্রে উত্তর কি হবে? কারাদণ্ড হলো ২ প্রকার। কি, কি? সশ্রম কারাদণ্ড এবং কি? বিনাশ্রম কারাদণ্ড। তো দণ্ডবিধিতে যে ৫ প্রকারের শাস্তির কথা উল্লেখ আছে সেগুলো কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে হলো কারাদণ্ড, সেটা সশ্রম বিনাশ্রম হতে পারে। তারপর হলো সম্পত্তি বাজেয়াপ্তি এবং সর্বশেষ কি? সর্বশেষ হলো অর্থদণ্ড। 53 ক থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। যাবজ্জীবন দ্বীপান্তর কি বলে গণ্য হবে? যাবজ্জীবন দ্বীপান্তর যাবজ্জীবন কারাদণ্ড বলে কি হবে? কারাদণ্ড বলে গণ্য হবে। তাহলে যাবজ্জীবন দ্বীপান্তর কি বলে গণ্য হবে? যাবজ্জীবন দ্বীপান্তর যাবজ্জীবন কারাদণ্ড বলে গণ্য হবে। তবে শুধু যদি দ্বীপান্তর শব্দ উল্লেখ থাকে সেটা কিন্তু কি হবে? শুধু যদি ট্রান্সপোজিশন বা দ্বীপান্তর থাকে সেটা বাতিল বলে গণ্য হবে। ৫৪ ধারা সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে। সরকার কি করতে পারেন? মৃত্যুদণ্ড হ্রাস করতে পারেন। সরকার অপরাধীর সম্মতি ব্যতি রেখেই মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য যেকোনো দণ্ডে কি করতে পারেন? সরকার সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ড হ্রাস করে অপরাধীর সম্মতি ছাড়াই অন্য যেকোনো দণ্ডে রূপান্তর করতে পারেন। 55 এ বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করেন। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে সরকার কি করতে পারেন? অনূর্ধ্ব ২০ বছর মেয়াদী সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে কি করতে পারেন? সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। তাহলে 54 এ হলো মৃত্যুদণ্ড হ্রাসকরণ। সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য যেকোনো দণ্ডে রূপান্তর করতে পারেন। আর 55 এ হলো কি? যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করেন। সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে অন্য যেকোনো অথবা ২০ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। তাহলে 54 এ হলো মৃত্যুদণ্ড হ্রাসকরণ। আর 55 এ হলো কি? যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। ৫৫ ক তে বলা আছে সরকার যেমন 54 এবং 55 এ আপনার হচ্ছে আ হ্রাস করতে পারেন, দণ্ড হ্রাস করতে পারেন। আ ঠিক রাষ্ট্রপতিও কি করতে পারবেন? রাষ্ট্রপতিও এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ রাষ্ট্রপতির যেই সাংবিধানিক অধিকার, আ সেই অধিকারকে কি করবেন না? ৫৫ র ক তে বলা আছে রাষ্ট্রপতি দণ্ড আপনার হচ্ছে ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, বিলম্ব, দণ্ড বিলম্বন বা দণ্ড মওকুফ করতে পারেন। সেই অধিকারকে খর্ব করবে না যে ৫৪-৫৫ যে রাষ্ট্রপতির অধিকারের বিষয়ে হস্তক্ষেপ করবে, বিষয়টা এরকম নয়।
আচ্ছা 57 এ বলা আছে, এটা এমসিকিউ পরীক্ষায় আসে যে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে কত বছর মেয়াদী কারাবাসের সাথে তুলনা করতে হবে? তাহলে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর মেয়াদী কারাদণ্ড ধরে কি করতে হবে? 30 বছর মেয়াদী কারাদণ্ড ধরে হিসাব করতে হবে। তাহলে 57 এ বলা আছে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ। তাহলে দণ্ডের মেয়াদের ভগ্নাংশের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে কত বছর মেয়াদী কারাদণ্ড হিসাবে ধরতে হবে? যাবজ্জীবন মানে হলো 30 বছর। তারপরে চলে যাবেন হচ্ছে এখানে 63 এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় একবার আসছে। অর্থদণ্ডের পরিমাণ। যে ক্ষেত্রে অর্থদণ্ড কি পরিমাণ হবে তা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে অর্থদণ্ড এটা কে নির্ধারণ করবেন? এটা হচ্ছে আদালত নির্ধারণ করবেন। তবে এই ক্ষেত্রে অর্থদণ্ডের যে পরিমাণটা আছে সেটা কি হবে না? অর্থদণ্ড কি পরিমাণ সেটা আদালত নির্ধারণ করবেন এবং সেই অর্থদণ্ড অসীম হতে পারবে। কিন্তু কি হবে না? অত্যাধিক হবে না। তাহলে যে ক্ষেত্রে অর্থদণ্ড কি পরিমাণ হবে তা যদি উল্লেখ না থাকে সেটা কে নির্ধারণ করবেন? হ্যাঁ, সেটা আদালত নির্ধারণ করবেন। তবে অর্থদণ্ড কি হবে? অর্থদণ্ড অসীম হবে। তবে সেটা কি হবে না? তবে সেটা অত্যধিক হবে না। 64 এ বলা আছে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেয়ার ক্ষমতা। এটা লাগবে না 64, 65 ইম্পোর্টেন্ট। যেগুলো একটু হাইড করতেছি ওগুলো না পড়লেও চলবে। 65 ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডনীয়। এখন আদালত কারাদণ্ড দিয়েছেন, অর্থদণ্ড দিয়েছেন। অর্থাৎ আপনাকে ধরেন ১ বছরের কারাদণ্ড দিয়েছেন, পাশাপাশি হলো ৳১০,০০০ জরিমানা করেছেন। এখন আপনি কারাদণ্ড ভোগ করবেন। ওই ৳১০,০০০ যে জরিমানা আছে সেটা আপনি দিতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ৬৫ তে বলা আছে কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়ই যদি দেওয়া হয় আর অর্থদণ্ড যদি পরিশোধ করা না হয়, তাহলে সেক্ষেত্রে অর্থদণ্ডের জন্য আপনাকে কি করতে হবে? অর্থদণ্ডের জন্য কারাদণ্ড ভোগ করতে হবে। অপরাধটির জন্য সর্বোচ্চ শাস্তির কত অংশ? ৪ ভাগের ১ অংশ। এটা কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। কারাদণ্ড, অর্থদণ্ড উভয় দিলে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কি হবে? অপরাধটির সর্বোচ্চ শাস্তির ৪ ভাগের ১ অংশ হবে। 67 এ বলা আছে আপনাকে যদি শুধু জরিমানা করা হয়, অনেক সময় মোবাইল কোর্ট কি করে? মোবাইল কোর্টে জরিমানা করে, বিজ্ঞ আদালতে জরিমানা করে। শুধু জরিমানা করেছেন। তাহলে সেক্ষেত্রে কি হবে? শুধু যদি জরিমানা দণ্ডে দণ্ডনীয় করা হয় এই যে রেশিওটা আছে, অ্যা এই রেশিওটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় এই রেশিও থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। তাহলে ৳৫০ র অধিক না হয়, তাহলে অপরাধীর শাস্তি যদি শুধু অর্থদণ্ড হয় আর ওই অর্থদণ্ড অনাদায়ে যদি কারাদণ্ড দেয়া হয়। শুধু অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধরেন একজন ম্যাজিস্ট্রেট একজন ব্যক্তিকে ৳১,০০০ জরিমানা করেছেন। এখন ওই ব্যক্তি ৳১,০০০ পরিশোধ করতে পারতেছে না। তাহলে সেক্ষেত্রে সেই ৳১,০০০ র জন্য তাকে কি করতে হবে? ৳১,০০০ র জন্য তাকে জেল খাটতে হবে। সে কতদিন জেল খাটবে? আমরা যদি রেশিওটা দেখি যে আপনার ৳৫০ র অধিক না হয়, তো ৳৫০ র অধিক যদি না হয় অর্থাৎ ৳১ থেকে ৳৫০ যদি অর্থদণ্ড দেয়া হয়, ৳৫০ সেই ১৮৬০ সালে ৳৫০ র অনেক দাম ছিল। তাহলে ১ থেকে যদি ৳৫০ হয় তাহলে সর্বোচ্চ কত মাস দেওয়া হবে? সর্বোচ্চ হলো ২ মাস। অর্থাৎ একজন ব্যক্তিকে আপনার কি করা হলো? একজন ব্যক্তিকে অর্থদণ্ড দেয়া হলো। কত টাকা অর্থদণ্ড দেয়া হলো? একজন ব্যক্তিকে ৳৫০ অর্থদণ্ড দেয়া হলো। তাহলে সে সর্বোচ্চ কত মাস জেল খাটবে যদি ৳৫০ সে পরিশোধ করতে না পারে? সর্বোচ্চ ২ মাস জেল খাটবে। যে ২ মাস কারাদণ্ড হবে এবং এই ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড সর্বদাই কি হবে? সর্বদাই কিন্তু বিনাশ্রম হবে। তাহলে রেশিওটা হলো ১ থেকে ৳৫০ পর্যন্ত হলে সর্বোচ্চ কয় মাস? ১ থেকে ৳৫০ হলে সর্বোচ্চ হলো ২ মাস। আর ৫১ থেকে ৳১০০ পর্যন্ত হলে সর্বোচ্চ কয় মাস? ৫১ থেকে ৳১০০ পর্যন্ত হলে সর্বোচ্চ হলো কত মাস? সর্বোচ্চ হলো ৪ মাস। আর ৳১০০ র অধিক হলে অর্থাৎ ১০১ এর ঊর্ধ্বে হলে সর্বোচ্চ কি হবে? সর্বোচ্চ হবে ৬ মাস। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসলো এরকম যে ৳৮১ অর্থদণ্ড প্রদান করা হলো। সেক্ষেত্রে আপনি ৳৮১ পরিশোধ করতে পারলেন না।
তাহলে আপনাকে ৮১ টাকা অনাদায়ে কতদিন জেল খাটতে হবে? কতদিন কারাদণ্ড ভোগ করতে হবে? বলেন তো দেখি আপনারা? 4 মাস। স্যার 4 4 মাস। মাস। 4 মাস। হ্যাঁ। আর থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ১ মিনিট সবাই একটু যুক্ত থাকবেন, আমি একটু কথা বলতে চাই। জি, লিটন ভাই আমাদের হচ্ছে রেগুলার কোর্সটি হলো ৫ টাতে। হ্যাঁ? ওইটার উপর আমরা এমসিকিউর জন্য 50% ডিসকাউন্ট দিয়েছি। সেখানে ভর্তি হলো ২৫০০। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবকিছুই পাবে। কোর্স ম্যাটেরিয়াল যা কিছু আছে, সাবজেক্ট সাবজেক্টের পিডিএফ ডাউনলোড পাবে। সবগুলো ক্লাসের রেকর্ডিং পাবে। এগুলো প্রায় ৭০০ পৃষ্ঠার মতো হবে। ৭০০ পৃষ্ঠার মতো হবে। জি, জি, জি। এটা আপনি হচ্ছে প্রিন্ট আউট আকারেও নিতে পারবেন। প্রিন্ট করে নিলে সেক্ষেত্রে আপনার ১১৭০ টাকা খরচ পড়বে। জি। প্রিন্ট কপি নেন সেক্ষেত্রে ১১৭০ টাকা খরচ পড়বে। সবগুলো একসাথেই এড করা। সবগুলো একসাথে এড করা আছে। জি, জি। টোটাল হচ্ছে ৫ আর হচ্ছে ৭, ১২ টা। জি, জি। এটা এই রেশিওটা ৬৭ ধারাটা আপনাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য খুব ইম্পোর্টেন্ট এই ৬৭ ধারা। আর ৬৮ ধারায় বলা আছে আপনারা বলেছেন যে ৮১ টাকা অর্থদণ্ড করা দেওয়া হলো সে যদি পরিশোধ না করে তাহলে তাকে ৪ মাস কি করা যাবে? হ্যাঁ, ৪ মাস আ কারাদণ্ড দেয়া যাবে। এখন ৬৮ ধারায় বলা আছে সেই ৪ মাস সে কারাদণ্ড ভোগ করবে কিন্তু ১ সপ্তাহ যাওয়ার পরই সে ধরেন হচ্ছে ৮১ টাকা পরিশোধ করে দিল। তাহলে পরিশোধ করে দেওয়ার সাথে, সাথে তাকে কি করা হবে? মুক্তি দেওয়া হবে। তাহলে ৬৮ তে কি বলা আছে যে অর্থদণ্ড অনাদায়ের জন্য কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে অর্থদণ্ড যদি প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে আসামিকে কি করা হবে? আসামিকে কারামুক্তি দেওয়া হবে। আর 69 এ বলা আছে একটা রেশিওর কথা বলা আছে। আনুপাতিক অংশ যদি আপনি আদায় করেন তারপরেও কি পাবেন? তারপরেও আপনি মুক্তি পাবেন। অর্থাৎ অর্থদণ্ডের যে আনুপাতিক অংশ আছে, সেই আনুপাতিক অংশটাও যদি দেয়া হয় সেই ক্ষেত্রে কি করা হবে? সেই ক্ষেত্রে মুক্তি দেওয়া হবে। ধরেন একজন ব্যক্তিকে ৳১০০ অর্থদণ্ড দেয়া হলো। এখন ৳১০০ অর্থদণ্ড উনি পরিশোধ করতে পারল না। তাহলে ৳১০০ অর্থদণ্ড যদি পরিশোধ করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে কত টাকা জরিমানা হবে? বা দুঃখিত কত মাস কারাদণ্ড দেয়া হবে? সেক্ষেত্রে কারাদণ্ড হবে ৪ মাস। তাই না? ১ থেকে ৳৫০ পর্যন্ত হলে ২ মাস, ৫১ থেকে ৳১০০ পর্যন্ত ৪ মাস, আর ১০১ থেকে আনলিমিটেড সেটা হলো কি ৬ মাস। তাহলে এই ক্ষেত্রে ৳১০০ র জন্য কত মাস হবে? ৳১০০ র জন্য হবে ৪ মাস। তাহলে ১ মাস সমান, সমান কত টাকা? ১ মাস সমান, সমান হলো ৳২৫। তাহলে একজন ব্যক্তিকে ৳১০০ আপনার হচ্ছে কি করা হলো? অর্থদণ্ড দেয়া হলো। তিনি ৳১০০ অর্থদণ্ড পরিশোধ করতে পারলেন না। না পারার কারণে উনাকে কি করা হলো? আপনার ৪ মাস কারাদণ্ড দেয়া হলো। তাহলে উনার বউ বা হচ্ছে ওয়াইফ কি হলো? ১ মাস পূর্ণ হওয়ার আগেই ৳৭৫ প্রদান করল। তাহলে ১ মাস পূর্ণ হওয়ার আগে যদি উনি ৳৭৫ প্রদান করে তাহলে সেক্ষেত্রে ১ মাস যেদিন পূর্ণ হবে সেদিন কি পাবেন? সেদিন তিনি মুক্তি পাবেন। অথবা ১ মাস পূর্ণ হওয়ার পরে উনি ৳৭৫ প্রদান করল। অর্থাৎ ১ মাস পূর্ণ হওয়ার পর ৩১ দিন বা ৩৫ দিনের দিন ৳৭৫ প্রদান করল। তাহলে যে ক্ষেত্রে উনি ৩৫ দিনের দিন অর্থাৎ ১ মাস পূর্ণ হওয়ার পর ৳৭৫ প্রদান করেছে, তাহলে সেক্ষেত্রে তিনি কি পাবেন? তাহলে সেক্ষেত্রে তিনি সাথে, সাথে মুক্তি পেয়ে যাবেন। আর ২ মাস পূর্ণ হওয়ার আগেই যদি ৳৫০ প্রদান করে, তাহলে ২ মাস পূর্ণ হলে কি পাবেন? ২ মাস পূর্ণ হলে মুক্তি পাবেন। আর ২ মাস পূর্ণ হওয়ার পরে যদি
৳৫০ প্রদান করেন তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তিনি সাথে সাথেই কি পাবেন? সাথে সাথেই মুক্তি পাবেন। তাহলে ১ মাস সমান কত টাকা দাঁড়ালো? এখান থেকে আমরা যেটা দেখলাম ১ মাস সমান হচ্ছে ৳২৫। সত্তরে বলা আছে অর্থদণ্ড কত বছরের মধ্যে আদায়যোগ্য হবে? অর্থদণ্ড কারাদণ্ড চলাকালে অথবা কি হবে? অথবা ৬ বৎসরের মধ্যে আদায়যোগ্য হবে এবং মৃত্যুর ফলে কি হবে না? মৃত্যুর ফলে সম্পত্তি দায়মুক্ত হবে না। তাহলে অর্থদণ্ড আ কখন আদায় করা হবে? অর্থদণ্ড কারাদণ্ড চলাকালে আ আদায় করা যাবে অথবা কত বছরের মধ্যে আদায় করা যাবে? অথবা ৬ বছরের মধ্যে আদায় করা যাবে। এখন অপরাধী যদি মারা যায়, অপরাধী মারা গেলেও কিন্তু সেই অর্থদণ্ড কি হবে না? অর্থদণ্ড মওকুফ হবে না। সেই ক্ষেত্রে অপরাধীর যে জমি আছে বা হচ্ছে প্রপার্টি আছে সেগুলো কি করা হবে? সেগুলো নিলামে বিক্রি করে তারপরে সেই অর্থদণ্ড আদায় করা হবে। তারপরে 73 ভেরি ইম্পোর্টেন্ট নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে যদি কোনো অপরাধের জন্য অপরাধীকে সশ্রম কারাদণ্ড দেয় আদালত, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? ওই সশ্রম কারাদণ্ডের কিছু অংশ নির্জন কারাবাসে রাখার নির্দেশ দিতে পারেন। এখন নির্জন কারাবাস কত মাসের বেশি হবে না? নির্জন কারাবাস হচ্ছে ৩ মাসের বেশি হবে না। নির্জন কারাবাস কত মাসের বেশি হবে না? এমসিকিউ পরীক্ষায় আসবে নির্জন কারাবাস হলো ৩ মাসের বেশি হবে না। তাহলে যেই কারাদণ্ড দেয়া হলো সেই কারাদণ্ডের মেয়াদ যদি ১ থেকে ৬ মাস পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে নির্জন কারাবাস কয় মাস হবে? নির্জন কারাবাস হবে ১ মাস। কারাদণ্ডের মেয়াদ যদি ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে নির্জন কারাবাস কতদিন হবে? নির্জন কারাবাস হবে ২ মাস। আর কারাদণ্ডের মেয়াদ যদি ১ বছরের বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে নির্জন কারাবাস কতদিন হবে? সেই ক্ষেত্রে নির্জন কারাবাস হবে ৩ মাস। তাহলে আমরা যদি ৭৩ ধারাটা ভালো করে আবার দেখি, নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট কি? একজন ব্যক্তিকে যদি কি করা হয়? সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাহলে যাকে সশ্রম কারাদণ্ড দিল তাকে আদালত কি করতে পারেন? সেই কারাদণ্ডের কিছু অংশ নির্জন কারাবাসে রাখার নির্দেশ দিতে পারেন। এখন এই নির্জন কারাবাস সর্বোচ্চ কদিন হতে পারে? সর্বোচ্চ হতে পারে ৩ মাস। তাহলে কারাদণ্ডের মেয়াদ যদি ১ থেকে ৬ মাস পর্যন্ত হয়, তাহলে নির্জন কারাবাস কতদিন হবে? নির্জন কারাবাস হবে ১ মাস পর্যন্ত। আর কারাদণ্ডের মেয়াদ যদি ৬ মাস থেকে ১ বছর হয়, নির্জন কারাবাস হবে ২ মাস পর্যন্ত। কারাদণ্ডের মেয়াদ যদি ১ বছরের বেশি হয়, তাহলে নির্জন কারাবাস হবে ৩ মাস পর্যন্ত। এখন এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসলো, রহিম সাহেবকে একটা মামলায় ৮ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এই ক্ষেত্রে ওনাকে সর্বোচ্চ কতদিন নির্জন কারাবাসে রাখা যাবে? তাহলে উত্তর কি হবে? ৮ মাস যদি হয়, ১ থেকে ৬ মাস পর্যন্ত হলে ১ মাস, ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত হলে ২ মাস, ১ বছরের বেশি হলে কয় মাস? ৩ মাস। তাহলে যেহেতু ৮ মাস, তাহলে এই ক্ষেত্রে রহিম সাহেবকে কয় মাস নির্জন কারাবাসে আদেশ দেওয়া যাবে? ২ মাস নির্জন কারাবাসে রাখার কি করা যাবে? নির্জন কারাবাসে রাখার আদেশ দেওয়া যাবে। তাহলে নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট সর্বোচ্চ দেওয়া যাবে হচ্ছে ৩ মাস। আবারও রিপিট করতেছি, ১ থেকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ডের মেয়াদ হলে নির্জন কারাবাস ১ মাস, ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত হলে নির্জন কারাবাস ২ মাস, আর ১ বছরের বেশি হলে নির্জন কারাবাস হলো ৩ মাস। ৭৪ এ বলা আছে নির্জন কারাবাসে সাজার সময়সীমা। তাহলে এক নাগাড়ে কত দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না? এক নাগাড়ে ১৪ দিনের বেশি কি করা যাবে না? এমসিকিউ পরীক্ষায় আসবে যে এক নাগাড়ে কত দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না? তাহলে এক নাগাড়ে হলো ১৪ দিনের বেশি কি করা যাবে না? নির্জন কারাবাসে রাখা যাবে না। এখন ১৪ দিনের বেশি যদি নির্জন কারাবাসে রাখার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার আগে উপরে কম বিরতি কি করা যাবে না? তার কম বিরতিও রাখা যাবে না। আর আপনার কারাদণ্ডের মেয়াদ যদি ৩ মাসের বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রতি মাসে কত দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না? প্রতি মাসে ৭ দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না। তাহলে কারাদণ্ডের মেয়াদ যদি ৩ মাসের বেশি হয়, তাহলে ৩ মাসের বেশি যদি কারাদণ্ডের মেয়াদ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে না? সেই ক্ষেত্রে হলো ৩ মাসের বেশি হয়ে গেলে প্রতি মাসে ৭ দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে এক নাগাড়ে কত দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না? উত্তর কি হবে?
এক নাগাড়ে হবে 14 দিন। আর কারাদণ্ডের মেয়াদ যদি 3 মাসের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এক নাগাড়ে কত দিনের বেশি বা প্রতি মাসে কত দিনের বেশি রাখা যাবে না? প্রতি মাসে 7 দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না। ৭৫ এ বলা আছে দ্বাদশ অধ্যায় এবং শতদশ অধ্যায়ের আওতায় কতিপয় অপরাধের বর্ধিত সাজা। তাহলে দ্বাদশ অধ্যায় অর্থাৎ ১২তম অধ্যায় এবং ১৭তম অধ্যায়। তাহলে ১২তম অধ্যায়ে কি আছে? ১২তম এবং ১৭তম অধ্যায় আছে হচ্ছে চুরি এবং ১৭তম অধ্যায় আছে হচ্ছে কি মুদ্রা সম্পর্কিত যে অপরাধগুলো আছে। তাহলে এগুলো অপরাধ করলে শাস্তি হবে ৩ বছর। চুরি যদি কেউ করে শাস্তি হলো কত বছর? শাস্তি হলো ৩ বছর। এখন চোর একবার চুরি করে সে সাজাপ্রাপ্ত হইছে। হ্যাঁ? কারাদণ্ডপ্রাপ্ত হইছে একবার চুরি করে। এখন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়ে সে এই চুরি আবার করেছে। আবার চুরি করেছে। তাহলে আবার যদি চুরি করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? সেই ক্ষেত্রে শাস্তি হয়ে যাবে তখন যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। তার মানে ১২তম অধ্যায় এবং ১৭তম অধ্যায়ের যে অপরাধগুলো আছে, এগুলো যদি কেউ একবার করে শাস্তি ৩ বছর। কিন্তু সেগুলো যদি একবার শাস্তিপ্রাপ্ত হয়ে, হ্যাঁ? জেল থেকে বের হয়ে আবার চুরি করে বা আবার ধরে ওই ধরনের অপরাধগুলো করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড কি করা যাবে? কারাদণ্ড দেয়া যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন। অসংখ্য